স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তৌসিয়া ইসলাম। শুরুতেই জানাবো নিটোল টাটার সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ করে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর, গৃহহীন মুক্ত হল ৭০ উপজেলা। রাজধানীতে শ্যামলী হাউজিং এলাকায় বিষাক্ত গ্যাসে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি কয়েকজন। নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস, নিউ ইয়র্ক টাইমসে ফিলিস্তিনি বন্দী নির্যাতনের চিত্র। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি তৈরি করে দেওয়ার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ায়ন ২ প্রকল্পের আওতায় গৃহ ও ভূমিহীন পরিবারকে ১৮,৫৬৬টি বাড়ি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। একই সঙ্গে ৭০টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়। আশ্রয়ন প্রকল্পের ষষ্ঠ ধাপে স্থায়ীভাবে মাথা গোঁজার ঠাঁই হয়েছে ঠিকানাবিহীন লাখো মানুষের। দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর এমন প্রতিশ্রুতি এখন অনেকটাই সফল। কেননা নতুন করে ৭০টি উপজেলা সহ দেশের ৫৮টি জেলা এবং ৪৬৪টি উপজেলার মানুষের সবার এখন নিজের জমি আর ঘর আছে। আমি এখন চরকচ্ছপি আশ্রয়ন প্রকল্পে মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে লালমনিরহাট, ভোলা ও কক্সবাজার সহ বিভিন্ন জেলার ১৮,৫৬৬টি পরিবারের মাঝে একটি করে সেমি পাকা ঘরের চাবি সঙ্গে ২ শতক জমির দলিল হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটা আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ ফিরে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে আত্মবিশ্বাস আর আত্মমর্যাদাবোধ ফিরে এসেছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের নতুন করে ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দেন সরকার প্রধান। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যেই আমরা কিন্তু তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। বিশ্ব পরিস্থিতির কারণে মূল্যস্ফীতি বেড়েছে উল্লেখ করে অনাবাদি জমি চাষ করা সহ সম্পদের সঠিক ব্যবহারের তাগিদ দেন প্রধানমন্ত্রী। সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে, মূল্যস্ফীতি বেড়েছে, তারপরেও আমরা আমাদের খাদ্য উৎপাদন যাতে অব্যাহত থাকে, কৃষির জন্য যত রকমের সহযোগিতা দরকার, প্রণোদনা দরকার, ভর্তুকি দরকার, সবই আমরা দিয়ে যাচ্ছি। মানুষের প্রত্যেকটা চাহিদা যাতে যথাযথভাবে মেটে তার ব্যবস্থা করছি। তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতা দখল করে বিএনপি মানুষকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছে, আর সেবার ব্রত নিয়ে কাজ করছে আওয়ামী লীগ সরকার। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। এতদিন যার কোনো ঠিকানা ছিল না, সে মানুষও আঁকছে পরিবর্তনের গল্প। নিজের একটি ঘর কিভাবে জীবনকে বদলে দেয় আশ্রয়ন প্রকল্পের মানুষগুলো তার নজির। শুধু আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে দেশের ১৪ লাখের বেশি মানুষ এখন আত্মপরিচয় খুঁজে পেয়েছে। ৮ বছরের এই শিশুটির নাম রিফা, পরে ২য় শ্রেণীতে। নানির সাথে এখানেই থাকে। ১৯৮৮ সালের বন্যায় নদী ভাঙ্গনে সর্বশান্ত হন মঈনুদ্দিন। পরিবার নিয়ে উদ্বাস্তু মানুষটি ৮০ বছর বয়সে পেয়েছেন নিজেদের ঘর। ৯০ বছরের স্বামীহারা করিমনও এখন ঘরের মালিক। ভাতা বাড়াইছে, এলা বাবা ১৮০০ করে দিবেন লাগছে। নামাজ বসে দোয়া করি, মা ভালো ভালো থাক, যুগ যুগ বাঁচি থাক, আরো দুনিয়ার বাঁচি থাক, আরো দান করবে, আরো আমার আত্মা ঠান্ডা হবে। বাড়ি ঘর পাকা হয়েছে, এটা তো একটা পরিবেশ তো ভালো হয়েছে। ছেলেকে বিয়ে দিছি, মেয়েকে বিয়ে দিছি এইখান থেকে। ধর বৃষ্টি আসলে আমার দুঃখ নাই, কষ্ট নাই, কত আরামে আমার ঘুম পারি। লালমনিরহাটের আদিতমারি উপজেলার এই আশ্রয়ন প্রকল্প শুধু নয়, ১৯৯৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত গড়ে ওঠা আশ্রয়ন প্রকল্পের প্রতিটি ঘর বদলে যাওয়া দিনের স্মারক। সেলাই মেশিনে শুধু সুই সুতো নয়, স্বপ্ন বোনেন কেউ। এক টুকরো জায়গায় কেউ ফলান সবজি, কেউ ফল, কেউ করেন বিকল্প জীবিকার খোঁজ। আমি আগে পুরাতন গাড়িতে ঝালমুড়ি বিক্রি করতাম, এখন ওইটা চেঞ্জ করে আবার নতুন করে শুরু করতেছি। আমাকে আরডিএস অফিস থেকে কাজ শিখাইছে 1 বছর, আবার আমাকে কাজ শিখি মেশিনও দিছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিনামূল্যে সবজি ও ফলের বীজ দেয়া হয়। আছে কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ নেওয়ার সুযোগ। তারা যারা সক্ষম তাদের কিন্তু কিছু কিছু প্রশিক্ষণ, কিছু কিছু বিভাগের প্রশিক্ষণে, যেমন যুব উন্নয়ন, তারপর সমাজসেবা সহ অন্যান্য যে মহিলা বিষয় অধিদপ্তর, এইসব
প্রশিক্ষণে আমরা যুক্ত করেছি। আমাদের যে প্রতি জমিতে সবজি চাষ সহ অন্যান্য যে কার্যক্রম সেটি চলমান আছে। শুধু আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে 5,82,000 পরিবারকে ঘর দিয়েছে সরকার। এখন বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে এই মানুষগুলোকে আত্ম উন্নয়নের সুযোগ তৈরি করতে দরকার প্রশিক্ষণ। এর মধ্য দিয়েই উপকৃত হবে দেশ ও জাতি। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, লালমনিরহাট। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। 2008 সালের এই দিনে সংসদ ভবন চত্বরে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের স্থাপিত বিশেষ কারাগারে দীর্ঘ 11 মাস কারাভোগের পর মুক্তি লাভ করেন তিনি। 11 অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় 2007 সালের 16 জুলাই বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। কারাগারে থাকাকালে শেখ হাসিনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সে সময় চিকিৎসার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার মুক্তির জোরালো দাবি ওঠে। আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন ও গণতন্ত্র প্রত্যাশী দেশবাসীর অপ্রতিরোধ আন্দোলনের প্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হন। তার মুক্তির মধ্য দিয়ে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে আসে। রাজধানীর আদাবরে বেড়িবাঁধ সংলগ্ন শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্প এলাকায় বিষাক্ত গ্যাসের কারণে কবির হোসেন নামে একজন মারা গেছে। তার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামে। তিনি ঢাকায় মামাতো ভাইয়ের বাসায় থাকতেন। মৃতের স্বজনরা জানান, সকালের দিকে বেড়িবাঁধ এলাকায় হাঁটতে বেরিয়েছিল কবির। সে সময় একটি ভাঙ্গারির দোকানের পাশের রাস্তায় কয়েকটি কেমিক্যালের ড্রাম কে বা কারা রেখে যায়। ওই কেমিক্যালের ড্রাম থেকে নিঃসরিত গ্যাসে কবির সহ কয়েকজন পথচারী অসুস্থ হয়ে পড়েন। অচেতন অবস্থায় কবিরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। শ্বাস নিতে পারতেছি না, শ্বাস বার করলে ও বাজাইলে নিজ বাজায় না। আর এই যে নাক মুখের মধ্যে যখন মরিচের গোড়া দিলে যেরকম জলে এরকম জন্য শুরু হয়ে গেছে। দম বন্ধ স্যার নিঃশ্বাস নিতে পারে না। উঠে দেখি যে এমন পরিস্থিতি, এই গ্যাসের এতটাই প্রভাব যে নিঃশ্বাস যদি একবার বাইরে নেই, ভিতরে নেওয়ার মতো আর পরিবেশ নেই। যাও ভিতরে ঢুকছে, সে নাক মুখ জ্বলতে জ্বলতে অবস্থা খারাপ। এখানে এসে দেখি তাদের স্টাফ, তাদের ড্রাইভার হাল পাঠাচ্ছে, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও, বাঁচাও, মানে এইরকম পরিস্থিতি হয়ে গেছে। তখন আমরা কি করলাম, তাদেরকে পানি টানি খাওয়াইলাম। একজনকে ওই গেটের বাইরে নেওয়াতেই উনি মারা গেল। তার ভিতরে যে কোনো পদ্ধতিতে এটা কার্বন মনোক্সাইডে রূপান্তরিত হয়েছে বা এর মলিকুলার লেভেলটা ভেঙে গেছে, যে কোনো বিষয় হবে, এটা দূষিত গ্যাসে পরিণত হয়েছে। সিলিন্ডারটা অন্য কোনো চোরাই পদ্ধতিতে আসলো কিনা বা সে কীভাবে কিনলো, কোথা থেকে তার হাতে আসলো। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্ত কাজ চলছে। সে তদন্ত শেষ হলেই সবকিছু জানা যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে হাইওয়ের পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। পুলিশের গুলিতে পুলিশ নিহতের প্রসঙ্গে আইজিপি জানান, অভিযুক্ত কাউসারের মানসিক অসুস্থতার বিষয়ে ডিপার্টমেন্টে জানা থাকলেও চিকিৎসকের সনদ থাকায় তাকে ডিউটিতে রাখা হয়। দুর্নীতি করে পুলিশ বাহিনীতেও কারো ছাড় পাওয়ার রেকর্ড নেই বলে উল্লেখ করেন আইজিপি। আমাদের পক্ষ থেকে কোনোদিন বলা হয়নি যে চোরাচালানি কোনো রাজনীতি। আমরা সবসময় বলে আসছি, এমপি আমাদের ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা, ওখানে কি হয়েছে সত্যিকারের ঘটনা সেটা আমাদের জানতে হবে। আমরা এখন তদন্ত করছি, তদন্ত পরে আপনাদেরকে জানাবো। যে বিষয়গুলো আসছে এগুলো নিয়ে তদন্ত হচ্ছে। এই তদন্তের মাধ্যমে একটা খবর আসলো, এটিকে আমরা বিশ্বাস করে ফেললাম। এটার চেয়ে আমার মনে তদন্ত হচ্ছে, তদন্তে জিনিসটা বের হয়ে আসবে। বাজেটে অপ্রদর্শিত অর্থ নিয়ে প্রশ্ন না তোলার বিধান রাখায় ধূম্রজাল তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। রাজধানীতে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ আয়োজিত বাজেট আলোচনায় তিনি এ মন্তব্য করেন। আরও বলেন, যারা বৈধ পথে আয়কর দিয়ে আসছে তাদেরকে উৎসাহিত না করে জবাবদিহিতা ছাড়া কালো টাকা সাদা করার বিধান রাখায় জনগণ আয়কর দিতে উৎসাহ হারাবে। আলোচনায় অংশ নিয়ে প্রস্তাবিত বাজেটে উচ্চ মূল্যস্ফীতি কমিয়ে আনার লক্ষ্য বড় চ্যালেঞ্জের মুখে পড়বে বলেও মন্তব্য করেন আইবিএফপির সভাপতি। আমাদের আইন কিন্তু সবসময় চোখ বেঁকা, চোখ টেরা আর কি, তাকায় এই দিকে কিন্তু বোঝায় আরেক দিকে। হ্যাঁ, এটা কিন্তু ইন্টারপ্রিটেশনের প্রশ্ন এবং ইন্টারপ্রিটেশনের সুযোগগুলো রাখা হবে। সুতরাং এই কথা আগ বাড়িয়ে বলার দরকার নেই যে তোমার প্রশ্ন করা হবে না।
কারণ প্রশ্ন করা হবে না এই কথা বললেই কিন্তু আপফ্রন্ট একটা মনিটরিয়াম দেওয়া হয়ে গেল, এবং তখন হবে কি এইটা রেফারেন্স দিয়ে সে যে কোনো জায়গায় বলতে পারে উনি তো দেখি প্রশ্ন করতেছেন কেন। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া ফিলিস্তিনে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে। 15 সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 14টি। কেবল রাশিয়া ভোট দেয়া থেকে বিরত থাকে। স্থানীয় সময় সোমবার প্রস্তাবটির ওপর নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়। গত 31 মে গাজায় 3 ধাপে যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব দেন প্রেসিডেন্ট বাইডেন। নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে কিভাবে যুদ্ধবিরতির শর্তগুলো বাস্তবায়ন করা যায় সে বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করার সদিচ্ছার কথা জানিয়েছে সংগঠনটি। তবে নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল। ইসরায়েলের এসদে তেইমান বন্দি শিবিরে আটক ফিলিস্তিনিদের নিপীড়ন, নির্যাতন ও তাদের সঙ্গে দুর্ব্যবহারের ভয়াবহ চিত্র উঠে এসেছে নিউ ইয়র্ক টাইমসের তদন্তে। এতে যৌন নির্যাতনের চিত্র উঠে এসেছে। এসদে তেইমান বন্দি শিবিরের অবস্থান দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে। এটি ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে দখলদার ইসরায়েলি সেনাদের হাতে আটক হওয়া লোকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের কাজে ব্যবহৃত একটি অস্থায়ী স্থাপনা। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের একটি তদন্তে উঠে এসেছে এসদে তেইমান বন্দি শিবিরে আটক ফিলিস্তিনিদের নিপীড়ন, নির্যাতন ও তাদের সঙ্গে দুর্ব্যবহারের রোমহর্ষ চিত্র। ওই শিবিরের সাবেক বন্দী ইসরায়েলি সামরিক কর্মকর্তা, চিকিৎসক ও সেনাদের সাক্ষাৎকারের ভিত্তিতে এই তদন্ত কাজ পরিচালনা করা হয়। 3 মাস ধরে এই তদন্ত চালানো হয়। তদন্ত চলাকালে শিবিরটির সাবেক বন্দীরা ইসরায়েলি সেনাদের হাতে বেধড়ক মারপিট, বৈদ্যুতিক শক, অমানবিক আচরণ ও ধর্ষণ সহ নানা ধরনের নির্যাতনের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তারা জানান, জিজ্ঞাসাবাদকালে ঘুষি ও লাথি মারা হয়েছে, পেটানো হয়েছে লাঠি, রাইফেলের বাট ও ধাতব দ্রব্য শনাক্ত করার কাজে ব্যবহৃত যন্ত্র দিয়ে। সেনাদের মারধরে পাঁজরের হাড় ভেঙে যাওয়ার কথা জানিয়েছেন 2 জন বন্দী। ফিলিস্তিনি বিষয়ক জাতিসংঘের মূল সংস্থা UNRW এর ফাঁস হওয়া এক খসড়া প্রতিবেদনও ফিলিস্তিনি বন্দী নির্যাতনের এই রকম বর্ণনা পাওয়া গেছে। তবে প্রতিবারই এসব অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। খেলার খবর। সাউথ আফ্রিকার বিপক্ষে টি-20 বিশ্বকাপের 4 রানের হারের জন্য নিজের আউটকেই টার্নিং পয়েন্ট হিসেবে দেখেন টাইগার ব্যাটার তাওহিদ হৃদয়। লো স্কোরিং ম্যাচে প্রতিটি রানের গুরুত্ব উপলব্ধি করে সিদ্ধান্ত নিতে আম্পায়ারদের প্রতি অনুরোধ তার। তবে এই হারে হতাশ নন দেশের ক্রিকেট ভক্তরা। আরও একটি ব্যাটিং ব্যর্থতা, আরও একবার ম্যাচ শেষে মাথা নিচু করে ফিরে আসা বাংলাদেশ দলের। সাউথ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের পরও শেষ রক্ষা হলো না। তরুণ তানজিম সাকিবের আগুন ঝরা পেসে প্রথম পাওয়ার প্লেতেই পুড়তে থাকে প্রোটিয়া ব্যাটিং। সাথে তাসকিন, মুস্তাফিজ আর মাহমুদুল্লাহর কিপটে বোলিংয়ে মাত্র 113 রানের পুঁজি পায় সাউথ আফ্রিকা। সেটিকেও পাহাড় সমান বানিয়েছেন লিটন, শান্ত, সাকিবরা। তবে এরপরও ম্যাচেই ছিল বাংলাদেশ। কয়েকটি জায়গায় ভাগ্যের দোষেই হার মানতে হয়েছে বাংলাদেশকে। আম্পায়ারদের অনেকগুলো কঠোর সিদ্ধান্তের মধ্যে আম্পায়ার্স কলে নিজের আউটকেই ম্যাচের টার্নিং পয়েন্ট বলে মনে করেন মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। ম্যাচ হেরে গিয়েছি আমার আউটে। আমি যদি ওখানে খেলাটা ফিনিশ করতাম তাহলে ম্যাচটা হারতাম না। তারা তো অনেক আগেই আউট হয়ে গেছে, আমি তো লাস্ট পর্যন্ত ছিলাম ওখানে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি আজকের খেলাটা আমি পারতাম জিতাইতে, তো আমি আউট হয়ে গেছি, পারিনি, দ্যাটস ইট। সবকিছুকে খেলার অংশ ধরে নিয়ে আম্পায়ারদের আরেকটু নমনীয় হওয়ার অনুরোধ তার। ওই সময় ওই 4টা রান অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, এবং আমি মনে করি যে আম্পায়ার কল দিয়েছে, আম্পায়ার কল দিতেই পারে, ওরাও মানুষ, ভুল হতেই পারে, কিন্তু আমাদের আরও 2-1টা ওয়াইড ছিল যেগুলো ওয়াইড দেয়নি। তো এখানে এরকম ভেন্যুতে খেলা যেখানে রান হচ্ছে, লো স্কোরিং ম্যাচ, সেই জায়গায় 1-2টা রান অনেক বড় ফ্যাক্ট। তো আমার কাছে মনে হয় যে ওই 4টা রান বা 2টা ওয়াইড খুব ক্লোজ কল ছিল। অবশ্য জিততে জিততে হেরে যাওয়া ম্যাচ নিয়েও স্বপ্ন বিসর্জন দিচ্ছেন না দেশের ক্রিকেট অনুরাগীরা। তাদের হতাশা শান্ত, সৌম্য, লিটনদের ব্যাটিং নিয়ে। ব্যাটসম্যানদের উপর অনেকটা এক্সপেকটেশন ছিল যে আমরা এই জয়টা ছিনিয়ে নিব, যেহেতু লো স্কোরের ম্যাচ ছিল। আমরা একটু হতাশ হয়েছি, তারপরও এখনও আমাদের আশা এখনও আছে। আমরা নেক্সট ম্যাচগুলো ভালো খেলে সামনে আগাবো ইনশাল্লাহ। বাংলাদেশ
প্রতিবারে আঙ্গুলে নিরাশ করে, এবার আর কি করবো, এবারও সেই নিরাশ। আজকে খেলা তো ভালোই হয়েছে, আমাদের বোলিং লাইনটা যথেষ্ট ভালো ছিল। সাউথ আফ্রিকার মতো এত বড় দলের সাথে একটু কন্ট্রাস্ট করে হেরে যাওয়াটা ঠিক আছে, মনে করবো ঠিক আছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে সামনে। এখনও ডি গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানেই আছে বাংলাদেশ। টানা 3 ম্যাচ জয়ী প্রোটিয়াদের সুপার 8 অনেকটাই নিশ্চিত। 13 জুন বাংলাদেশের প্রতিপক্ষ টেবিলের তৃতীয় স্থানে থাকা নেদারল্যান্ডস। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে নিটোল টাটার সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ করে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর। গৃহহীন মুক্ত হলো 70 উপজেলা। রাজধানীতে শ্যামলী হাউজিং এলাকায় বিষাক্ত গ্যাসে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি কয়েকজন। নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ, নিউ ইয়র্ক টাইমসে ফিলিস্তিনি বন্দী নির্যাতনের চিত্র। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।